সব শুনতে পাইতো স্যার, দেখতে পাইতেছো তো, তাই না? কোনো ইস্যু নাই তো? আছে ইস্যু? বলো। ওকে, তাহলে হাইড্রার অন্তর্গত ভাইয়া গতকালকে কিন্তু হাইড্রার বাহ্যিক গঠন আমরা পড়ে ফেলছি। হাইড্রার বাহ্যিক গঠন কি ছিল বলো তো, কি ছিল? ওই যে দেহকাণ্ড, তারপরে কি হাইপোস্টোম, আর হইলো পাদচাকতি, তাই না ভাইয়া? বলো তো। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে আজকে আমরা অন্তর্গঠন পড়বো বা ইন্টারনাল স্ট্রাকচার পড়বো, ঠিক আছে? ও মাই গড, কি হলো এটা? আচ্ছা শোনো, তো অন্তর্গঠন পড়বো বা ইন্টারনাল স্ট্রাকচার পড়বো। তো দেখো, হাইড্রার অন্তর্গঠনের দুই ভাগে ভাগ করা যায়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা সবাই বলো তিন ভাগে ভাগ করা যায়। বাইরের দিকে থাকে এপিডার্মিস, মাঝখানে মেসোগ্লিয়া, সবচেয়ে ভিতরের দিকে গ্যাস্ট্রোডার্মিস, এটা তোমরা ভাবো। বাট না ভাইয়া, হাইড্রার দেহ প্রাচীরকে তিন ভাগে ভাগ করা যায়। দেহ প্রাচীর, দেহ প্রাচীর হলো এপিডার্মিস, মেসোগ্লিয়ার, গ্যাস্ট্রোডার্মিস। কিন্তু হাইড্রার অন্তর্গঠনের দুটি অংশ আছে। একটি হলো ভাইয়া দেহ প্রাচীর ইটসেলফ, যেটার তিন ভাগে ভাগ করা যায়, এপিডার্মিস, মেসোগ্লিয়ার, গ্যাস্ট্রোডার্মিস। আর হইলো ভাইয়া সিলেন্টেরন, যেটা গ্যাস্ট্রোভাস্কুলার গহব্বরও বলে। সিলেন্টেরন কোনটা ভাইয়া? হাইড্রার এই যে মুখ দিয়ে খাবার গেলে এই যে যেই গহব্বরটা, এই যে কাইটা দেখাইছে, এই গহব্বরটাই কি ভাইয়া? সিলেন্টেরন না? বলো তো, বলো, এই গহব্বরটাই কি সিলেন্টেরন না? বলো। এটা তো আরও ভিতর পর্যন্ত যায়, বাট এই যে গহব্বরটা আছে এটাই কি সিলেন্টেরন। এখানে খাবার পরিপাক হয়, খাবার পরিপাক হয় এইখানে, আবার খাবারগুলা ভাসতে ভাসতে পুরো বডিতে ছড়ায়ও পড়ে এই গহব্বরের তরলের মাধ্যমে। তাহলে দেখো এখানে দুইটা কাজ হইতেছে, একটা হলো খাবার যে ঢুকাইলা, ঢুকানে এখানে হলো ডাইজেস্ট হইতেছে, তাই না? এখানে হলো পরিপাক হইতেছে, তাই না? তাহলে এটা হলে পরিপাক হইতেছে। আর কি হইতেছে ভাইয়া বলো তো? প্লাস আর কি হইতেছে ভাইয়া? এখানে খাবার পরিপাক হওয়ার পর যে পুষ্টি তৈরি হয়, পুষ্টিগুলো কি ভাইয়া এই সিলেন্টেরনের তরলের মাধ্যমে সারা দেহে ছড়ায় পড়ে না? এই যে এই কোষিকাতেও কিন্তু ছড়ায় পড়ে। আমরা গত ক্লাসে পড়ছিলাম কোষিকা হলেও ফাঁপা কেন? কারণ সিলেন্টেরন কোষিকার ভিতরে এক্সটেন্ড করে, তাই না? তাহলে পরিপাক হইতেছে, আর সারা দেহে পুষ্টি ছড়ায় পড়ারে বলে সংবহন বা সার্কুলেশন, এবং সার্কুলেশন হইতেছে, সংবহন হইতেছে। তাই ভাইয়া সিলেন্টেরনকে বলা হয় কি জানো? সিলেন্টেরনকে বলা হয় পরিপাক ও সংবহন গহ্বর। পরিপাক ও সংবহন গহ্বর। বুঝলাম, এটা বুঝলাম, ঠিক আছে। তাহলে এটার গ্যাস্ট্রোভাস্কুলার কেন বলা হয়? গ্যাস্ট্রো মানে কি বলো? এই বলো, গ্যাস্ট্রো মানে কি? গ্যাস্ট্রিক মানে কি বলো? কে বলবা বলো? গ্যাস্ট্রো মানে স্টোমাক ভাইয়া। গ্যাস্ট্রো মানে কি? স্টোমাক বা পাকস্থলী। পাকস্থলীতে কি হয়? ডাইজেশন হয়। গ্যাস্ট্রো শব্দের অর্থ স্টোমাক বা পাকস্থলী। স্টোমাক বা পাকস্থলী, স্টোমাক বা পাকস্থলীতে কি হয় ভাইয়া? ডাইজেশন হয়, তাই না? আর তোমার ইসে কি হয় বলো? ভাস্কুলার মানে কি বলো? ভাস্কুলার মানে কি বলো? ভাস্কুলার মানে হইলো ভেসেল রিলেটেড। ভাস্কুলার মানে হইলো ভেসেল রিলেটেড। ভেসেল মানে কি? রক্তনালী। রক্তনালী দিয়ে কী হয়? সার্কুলেশন হয়। ভেরি গুড। তাহলে এটা হইলো সার্কুলেশনের জন্য বা সংবহনের জন্য। এই কারণে ভাইয়া ওরে কিন্তু গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটিও বলা হয়। এটা আমি একবারে বইলা দিলাম ভাইয়া। এখন আসলে দেহ প্রাচীর মেইন কাহিনীতে যাই। দেহ প্রাচীর মানে কোনটা ভাইয়া বলো তো? দেহ প্রাচীর মানে কি জানো? দেখো আমি তোমার দেখাই। এই যে এইটা হইলো, এখান থেকে এতটুকু হইলো কি দেহ প্রাচীর না? বলো, বলো না। আর বাকি ভাইয়া এইখান থেকে এইটুকু যা আছে এটা তো সিলেন্টেরন। আচ্ছা, সিলেন্টেরনের নাম সিলেন্টেরন কেন হয়েছে? সিল শব্দের অর্থ কি ভাইয়া বলো তো? এই বলো, সিল শব্দের অর্থ কি? সিলোম। সিলোম মানে কি? গহ্বর। তাই সিলোম থেকে সিল আসছে। সিল শব্দের অর্থ কি ভাইয়া? গহ্বর বা ক্যাভিটি, ঠিক আছে। আর ভাইয়া এন্টেরন শব্দের অর্থ কি ভাইয়া? এন্টেরন শব্দের অর্থ কি? বলো বলো বলো, এই রাহিন বলো, এন্টেরন শব্দের অর্থ কি বলো? নো নো, এন্টেরন শব্দের অর্থ হলো ইন্টেস্টাইন ভাইয়া। মনে নাই? এন্টেরোজোয়া মানে কি? যাদের পৌষ্টিক নালী আছে বা ইন্টেস্টাইন আছে, যাদের অন্ত্র আছে। অন্ত্র মানে হলো ইন্টেস্টাইন বা পরিপাক নালী। কথা বুঝতে পারছো? প্যারাজোয়া মানে কি? যাদের পরিপাক নালী নাই। পড়ছো না? তাহলে ইন্টেস্টাইন, ঠিক আছে। একদম এক্স্যাক্টলি ওয়ার্ড মনে রাখলে সব কিছু মিলাইতে পারবা। তাহলে সিলেন্টেরন মানে কি ভাইয়া? ইন্টেস্টাইনে কি হয় ভাইয়া? ডাইজেশন হয়, তাই না? আমাদের ইন্টেস্টাইনে কি হয়? ডাইজেশন হয়। তাহলে সিলেন্টেরনের নাম সিলেন্টেরন কেন হয়েছে বুঝতে পারছো? এটা এমন একটা গহ্বর যেখানে ডাইজেশন হইতেছে, তাই। তো যাই হোক, এখন কথা হইলো এখান থেকে এই পর্যন্ত সিলেন্টেরন। কিন্তু ভাইয়া লাল যে দাগটা দিছি, লাল এই অংশটুকু, এটার কি ভাইয়া বডি ওয়াল বলে না বলো তো? বা দেহ প্রাচীর বলে না? বলো, বলো না।
আচ্ছা, এই বডি ওয়াল রে তুমি যদি মাইক্রোস্কোপের নিচে দেখো তাহলে 3টা কোষের লেয়ার দেখতে পাবা। দেখো ভাইয়া, এই বডি ওয়াল রে কাটছে, কাইটা এরকম বড় করছে, মাইক্রোস্কোপের নিচে দেখো 3টা কোষের লেয়ার দেখতে পারে। এটা হলো বাইরের দিক, এটা হলো বাহিরের দিক। বাহিরের দিকে কি থাকে? পানি থাকে, কারণ মিঠা পানিতে থাকে। আর এটা হলো ভিতরের দিক, ভিতরের দিকে কি থাকে ভাইয়া? সিলেন্টেরন থাকে, নাকি না বলো? এই যে দেখো ভাইয়া, আগের স্লাইডে যাও, এটার বাইরের দিকে কি আছে? এখানে হলো বাহিরের দিক, বাহিরের দিকে কি আছে? পানি আছে। আর ভাইয়া এটার ভিতরের দিকে কি আছে? এটা কি? এখানে কি? এটা কি বলো? এটা হলো সিলেন্টেরন, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো বিষয়টা? এই বুঝতে পারছো? বোঝা যাইতেছে কোন এরিয়া আমি দেখাইতেছি? বলো তো জাহিন, সাদ, রাহিন, বলো তো, বুঝতে পারতেছো কোন এরিয়াটা বড় কইরা দেখাইতেছি? বাইরের দিক, এটা হলো বাইরের দিক। আর এই যে এইদিকে হইলো সিলেন্টেরন, মানে এই কোষের এইটা হইলো বডি ওয়াল। বুঝতে পারছো? বলো। জি ভাইয়া। ওকে, জাহিন বুঝতে পারছো? বলো। জি ভাইয়া। আচ্ছা, এবার শুনো তাহলে। এবার দেখো এইখানে যে বডি ওয়ালটা দেখতেছো, এই বডি দেহের যে প্রাচীর, দেহের প্রাচীরের কি 3টা লেয়ার দেখা যাইতেছে। আমি মার্ক করে দিই। দেখো, এইখান থেকে এই পর্যন্ত একটা লেয়ার, এইখান থেকে এই পর্যন্ত আরেকটা লেয়ার ছোট, তাই না? আর এইখান থেকে এই পর্যন্ত আরেকটা লেয়ার কি পাওয়া যায়? বলো বলো। আচ্ছা, বাইরের যে লেয়ারটা ভাইয়া, বাইরের লেয়ারটার নাম কি দিছে এইখানে? বলো তো, দেখতে পাইতেছো? বলো, বাইরের লেয়ারটার নাম কি দিছে? বলো। এক্টোডার্ম। ভিতরের লেয়ারটার নাম দিছে কি? এন্ডোডার্ম। আর মাঝখানের লেয়ারটার নাম দিছে কি? মেসোগ্লিয়া। এটা কি ভাইয়া কারেক্ট নাকি ইনকারেক্ট? বলো তো, কারেক্ট অর ইনকারেক্ট? এই ডায়াগ্রামে কি এটা কারেক্ট লেখছে নাকি ইনকারেক্ট লেখছে? বলো বলো না। রাহিম কি বলো? বলো। তুমি তো পড়ছ। কারেক্ট? এটা ইনকারেক্ট। কেন ভাইয়া? আমি বলি, এটা এক্টোডার্ম না। এক্টোডার্ম হলো থাকে ভ্রূণে, এমব্রায়োতে, নাকি না? বলো। এটারে বলবা এপিডার্মিস। কি বলবা? এপিডার্মিস মানে কি? বাইরের লেয়ার। এপি মানে উপরে, ডার্মিস মানে ত্বক, তাহলে বাইরের দিকে তো ত্বকই থাকে। সবচেয়ে উপরের দিকের লেয়ার এপিডার্মিস। এটা কি বাইরের দিক না? এটা হলো সিলেন্টেরনের ভিতরের দিক, তাই না? বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ভাইয়া এক্টোডার্ম কি ভাইয়া বলবা এটারে? পরিণত প্রাণীতে কি এক্টোডার্ম থাকে? এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম এগুলো কোন জায়গার লেয়ার বলো তো? ভ্রূণের লেয়ার, ভ্রূণ বা এমব্রায়োর লেয়ার। এমব্রায়ো মানে কি ভাইয়া বলো তো? ওই জাইগোট কোষ বিভাজন কইরা ওই যে ছোট একটা কোষের দলা বানায়, ওইটাই হলো এমব্রায়ো। পরে ওই এমব্রায়ো গ্রো কইরা পূর্ণাঙ্গ প্রাণীতে কনভার্ট হয়। এখন ভাই আমরা যে এই ওয়ালটা নিছি, এটা কি এমব্রায়োর ওয়াল নিছি না পূর্ণাঙ্গ প্রাণীর ওয়াল নিছি? এটা কি ভ্রূণ তো ভাই অনেক ছোট হয়। এটা আস্তে আস্তে বড় হইতে হইতে তোমার কোষ বিভাজন করতে করতে, আমরা তো ভ্রূণ অবস্থায় মায়ের পেটে ছিলাম, তখন থেকে আমরা কোষ বিভাজন করে এখন আমরা পূর্ণাঙ্গ প্রাণী হইছি। হাইড্রার এটা হলো পূর্ণাঙ্গ প্রাণী নাকি এটা ভ্রূণ অবস্থা? বলো। পূর্ণাঙ্গ অবস্থা। তাহলে পূর্ণাঙ্গ অবস্থায় তুমি এক্টোডার্ম ইউজ করতে পারবা না, কারণ এক্টোডার্ম হলো ভ্রূণ অবস্থায় বাইরের লেয়ার, মেসোডার্ম হলো ভ্রূণ অবস্থায় মধ্যের লেয়ার, এন্ডোডার্ম হলো ভ্রূণ অবস্থায় ভিতরের লেয়ার। তাহলে এখানে ভুল আছে। এখানে কি হবে? এটা এপিডার্মিস হবে। মেসোগ্লিয়া ভাইয়া মেসোগ্লিয়াই থাকবে। হাইড্রা যেহেতু দ্বিস্তরী প্রাণী, হাইড্রার মেসোডার্ম নাই। মেসোডার্মের জায়গায় কি আছে? মেসোডার্ম যেহেতু নাই, তাহলে ওই স্পেসটা কে দখল করে থাকে? মানে ওই স্পেসে মেসোগ্লিয়া মানে কি? ওই স্পেসে জেলির মতো সাবস্টেন্স থাকে, তাই না ভাইয়া? এগুলো সব কি বলো তো? এগুলো হলো জেলির মতো সাবস্টেন্স। এখানে কি কোনো কোষ আছে ভাইয়া? যদি মেসোডার্ম থাকতো, মেসোডার্মে তো অবশ্যই কোষ থাকতো, তাই না? এক্টোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম এগুলো কিসের লেয়ার? এগুলো ভ্রূণের লেয়ার। কিন্তু এই ভ্রূণের লেয়ারগুলো কি দিয়ে তৈরি ভাইয়া? কোষ দিয়ে তৈরি। এগুলো সেলুলার লেয়ার। কিন্তু এখানে কি ভাইয়া কোষ আছে? মেসোগ্লিয়াতে কোনো কোষ আছে নাকি এখানে অকোষীয় জেলির মতো পদার্থ আছে? জেলির মতো পদার্থ দিয়ে জায়গাটা ফিল করা আছে বলো তো? এটা জেলি লাইক সাবস্টেন্স দিয়ে ফিল করা থাকে। যেহেতু তোমার হাইড্রার মেসোডার্ম থাকে না, মানে কি কোনো কোষের এখানে মাঝখানে কোনো কোষের লেয়ার থাকে না, তাই ওই ফাঁকা জায়গাটা জেলি লাইক সাবস্টেন্স দিয়ে ফিল করা থাকে। ওই জায়গাটার নাম কি বলো তো ভাইয়া? ওই জায়গাটার নাম কি বলো? মেসোগ্লিয়া। এই কথা বুঝতে পারছো আমার? বলো বলো না। জি ভাই। আচ্ছা, আর এন্ডোডার্ম হবে না। এই জায়গায় কি হবে ভাইয়া? ভিতরের দিকে এইখানে কি সিলেন্টেরনের কাছাকাছি না? সিলেন্টেরনের নাম কি? গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি না? বলো। জি ভাই।
তাইলে ভাইয়া গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি মানে কি? এই যে দেখো কোষগুলার সিলিন্ডারের কাছাকাছি। জিসান ভাইয়া কিছু বুঝতেছো নাকি জিসান বের হয়ে গেছে? বের হয়ে গেছে, আচ্ছা যাই হোক। এখন আসো, তাহলে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি হলো এইদিকে। এখন দেখো তাহলে এন্ডোডার্ম বলা যাবে না, এটারে বলতে হবে গ্যাস্ট্রোডার্ম। কি বলতে হবে ভাইয়া বলো? ভিতরের লেয়ারে কি বলবা? গ্যাস্ট্রোডার্ম। কেন গ্যাস্ট্রোডার্ম বলবা বলো তো ভাইয়া? কারণ এটা কি গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা সিলেন্টেরনের কাছাকাছি নাকি দূরে? সিলেন্টেরনের কাছাকাছি। সিলেন্টেরনের আরেকটা নাম কি বলো? গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি নাকি? দেখো ভাইয়া, সিলেন্টেরনের আরেকটা নাম কি বলছিলাম না? পরিপাক সংবহন গহ্বর মানে কি? গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। তাহলে এটা যেহেতু সিলেন্টেরনের কাছাকাছি, তার মানে কি গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির কাছাকাছি, তাহলে এই লেয়ারটার নাম তুমি কি দিবা বলো? গ্যাস্ট্রোডার্ম। বাইরেরটা তাহলে কি দিবা? এপিডার্ম। মাঝখানেরটা মেসোগ্লিয়া, ভিতরেরটা হলো গ্যাস্ট্রোডার্ম। দেখো ভাই আমি তোমারে বুঝাই। দেখো ভ্রূণ অবস্থায়, দেখো এটা হলো ভ্রূণ, ভ্রূণ অবস্থায়, ভ্রূণ ভ্রূণ অবস্থায় কি লেয়ার থাকে ভাইয়া? এক্টোডার্ম, এন্ডোডার্ম আর ভাইয়া মেসোডার্ম কি থাকে নাকি থাকে না? থাকে না। তাহলে ওই জায়গায় ভ্রূণ অবস্থায় মেসোগ্লিয়াই থাকে। কথা বুঝতে পারছো? ওই জায়গায় ভ্রূণ অবস্থায় কি থাকে? দুইটার মাঝখানে মেসোগ্লিয়া ভ্রূণ অবস্থায় থাকে, পূর্ণাঙ্গ প্রাণীতেও থাকে। কথা বুঝতে পারছো? কারণ মেসোগ্লিয়া তো কোনো স্তরই না, এটা কোনো ভ্রূণ স্তর না। এখানে কোনো কোষ আছে না? নাই। এখানে কি আছে? জাস্ট জেলি দিয়া ফিল আপ করা দুইটা জায়গা, এক্টোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে জেলি দিয়া ফিল আপ করা। আমার কথা কি বুঝতে পারছো বলো? আচ্ছা, এটা হলো ভ্রূণ অবস্থা। এখন ভাইয়া ভ্রূণ অবস্থা থেকে কি পূর্ণাঙ্গ হাইড্রা হয়েছে না? এটা ধরো পূর্ণাঙ্গ হাইড্রা, পূর্ণাঙ্গ, দেখো পূর্ণাঙ্গ হাইড্রা দিলাম, ঠিক আছে এটা। তাহলে ভাইয়া এই ভ্রূণ অবস্থার এক্টোডার্মের কোষগুলা বিভাজিত হইয়া পূর্ণাঙ্গ হাইড্রার কি গঠন করে? এপিডার্মিস। কথা কি বুঝতে পারছো? আর মেসোগ্লিয়া ভ্রূণ অবস্থায় যা ছিল ওইটা পূর্ণাঙ্গ প্রাণীতে কি থাকে? মেসোগ্লিয়াই থাকে। আর ভাইয়া এন্ডোডার্মটা, এন্ডোডার্মের কোষগুলা ভ্রূণ অবস্থা থেকে, এই যে ভ্রূণ অবস্থা থেকে বিভাজিত হয়ে এন্ডোডার্মের কোষগুলা কোন লেয়ার গঠন করে বলো তো? তোমরা বলো। গ্যাস্ট্রোডার্ম। এই তো এইটাই শুনতে চাইতেছিলাম, ঠিক আছে, গ্যাস্ট্রোডার্ম। তাহলে বুঝতে পারছো ভাইয়া, ভ্রূণ অবস্থায় এক লেয়ার, পূর্ণাঙ্গ প্রাণীতে কিন্তু ওই লেয়ারগুলো কনভার্ট হয়ে অন্য কিছু গঠন করে। ঠিক আছে ভাইয়া, এখন আমরা এগুলো পড়বো একটা একটা করে। তার আগে বলো তুমি এই বইয়ের পেজগুলো দেখতে পাইতেছো কিনা বলো? দেখো হাইড্রার দেহের চারদিকে অবস্থিত কোষ নির্মিত আবরণটিকে দেহ প্রাচীর বলে, পাইছো? আচ্ছা, এটি সিলেন্টেরনকে বেষ্টন করে রাখে। মানে ভাইয়া স্বাভাবিক না? এটা যদি হাইড্রা হয়, আমার লাল কালি দিয়ে এটা যদি, এই যে এগুলো যদি দেহ প্রাচীর হয় লাল কালি দিয়ে ই করা, ঠিক আছে, এই যে এটা, তাহলে দেখো এগুলো কোর্সিকা। তাহলে ভাই আমারে বলো, এই নীল এরিয়া এই নীল এরিয়া যেটা আছে এটা কি? এটার নাম কি? সিলেন্টেরন নাকি না বলো? ঠিক আছে, তাহলে নীল এরিয়া যেটা আছে এটা হলো সিলেন্টেরন। তাহলে সিলেন্টেরনের বেষ্টন করে কে আছে? দেহ প্রাচীর নাকি আছে নাকি নাই বলো? আছে। এবার তাহলে দেখো এটি সিলেন্টেরনকে বেষ্টন করে অবস্থান করে, কারেক্ট। দেহ প্রাচীরের কোষগুলো দুটি স্তরে বিন্যস্ত থাকে। দেখো কি লেখছে, দেহ প্রাচীরের কোষগুলো দুটি স্তরে বিন্যস্ত থাকে। কোষগুলো ভাইয়া বলছে, কোষগুলো ভাইয়া মেসোগ্লিয়া কি কোনো কোষের স্তর? না, ওইটা তো জেলি। তাহলে ভাইয়া কোষগুলো বিন্যস্ত থাকবে কয়টি স্তরে? দুইটি। কিন্তু টোটাল লেয়ার কয়টা? তিনটা। ঠিক আছে, তাহলে বুঝো কোষগুলো বললে কিন্তু দুটি হবে। যেমন দেখো বহিস্থ কি এপিডার্মিস আর অন্তস্থ ভাইয়া গ্যাস্ট্রোডার্মিস। দেখো ভাইয়া কি লিখছে, ভ্রূণ অবস্থায়, কথাটা বুঝো, ভ্রূণ অবস্থায় স্তর যদি যথাক্রমে এক্টোডার্ম ও এন্ডোডার্ম থেকে আসে। কি ভাই বুঝতে পারছো? অর্থাৎ এক্টোডার্ম গিয়া বহিস্থ এপিডার্মিস তৈরি করে আর এন্ডোডার্ম গিয়া অন্তস্থ গ্যাস্ট্রোডার্মিস তৈরি করে। কি ভাই বুঝতে পারছো বলো? আচ্ছা, এই স্তর দুটির মাঝখানে মেসোগ্লিয়া নামক একটি অকোষীয় স্তর থাকে। অকোষীয় মানে কি ভাইয়া? এটা কি কোষের লেয়ার নাকি এখানে কোষ নাই? এখানে কোনো কোষ নাই। কাজেই পরিণত হাইড্রার দেহ প্রাচীরের তিনটি প্রধান অংশ দেখা যায়। কি কি? এপিডার্মিস, তারপরে কি মেসোগ্লিয়া, এরপরে কি গ্যাস্ট্রোডার্মিস। এখানে যদি তোমাদের কোশ্চেন করে হাইড্রার দেহ প্রাচীরের সেলুলার লেয়ার কয়টা, তখন তুমি কি বলবা?
দুইটি। দুইটি, কারণ সেলুলার মানে কোষীয়। আর যদি বলে অ্যাসেলুলার লেয়ার কয়টা, তখন তুমি কি বলবা? অ্যাসেলুলার লেয়ার একটা ভাইয়া, মেসোগ্লিয়া, বাকি দুইটা তো সেলুলার। হ্যাঁ ঠিক আছে। তারপরে হলো দেখো নিম্নে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হইলো। এখন আমরা ভাইয়া এপিডার্মিসে কি কি কোষ থাকে এইটাই পড়বো, এটাই আমাদের আজকের পড়া। এই দেখো ভাইয়া আমি তোমারে দেখাই, এইখান থেকে এই পর্যন্ত এপিডার্মিস। কি ভাইয়া বুঝতে পারছো? বলো। এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কি বলো? এপিডার্মিস। এখানে দেখো অনেক ধরনের কোষ আছে, আমি একটা একটা করে বলতেছি, দাঁড়াও। তারপরে ভাই এপিডার্মিসের নিচে এখান থেকে এই যে হলুদ কালারের যে লেয়ারটা দেখতেছো, এখান থেকে এই পর্যন্ত এই লেয়ারটা কি হবে? মেসোগ্লিয়া, তাই না ভাইয়া? আচ্ছা ভাইয়া মেসোগ্লিয়া হবে, বুঝলাম। তারপরে ভাইয়া এটার নিচেও আরেকটা কোষের এরকম লেয়ার আছে, অনেকগুলো কোষের এরকম লেয়ার আছে, ওই কোষের লেয়ারটা কি হবে ভাইয়া বলো তো? গ্যাস্ট্রোডার্মিস, গুড। এটা হলো মেসোগ্লিয়া, তার নিচে হলো গ্যাস্ট্রোডার্মিস। কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? বলো, ফরমেশন বুঝতে পারতেছো? বলো। আচ্ছা এখন ভাইয়া এপিডার্মিসের বাইরে এটা হলো পুরা হাইড্রার বডি ওয়াল নাকি না ভাইয়া? এটা কোন, এটা কিসের ওয়াল? এটা বাইরের দিকে আছে, মেসোগ্লিয়া মাঝখানের দিকে, এটা ভিতরের দিকে। তাহলে ভাইয়া গ্যাস্ট্রোডার্মিসের নিচে এই জায়গাটায় কি থাকবে? সিলেন্টেরন, গুড, সিলেন্টেরন। আগে হইলো ফরমেশন বুঝতে হবে ভাইয়া, গুড। আর বাইরের দিকে কি থাকবে ভাইয়া? পানি, কারণ হাইড্রা পানিতে থাকে। এপিডার্মিসের বাইরে কি থাকবে? পানি, কারণ হাইড্রা পানিতে থাকে। ঠিক আছে, ওকে ফাইন, এবার গেল। এখন ভাই দেখো আমরা কাজ হলো এপিডার্মিসের কোষগুলো পড়া। দেখো এপিডার্মিসে কিছু কিছু কোষ আছে, তার মধ্যে ভাইয়া দেখো তো এই কোষটা কি সবচেয়ে বড় না? এই যে তোমার এই কি কালার কোষ দিছে এটা, হ্যাঁ যাই হোক এই কালার। এই যে দেখো তো ভাই এই কোষটা কি সবচেয়ে বড় না? এটা একটা কোষ, তাই না ভাইয়া? দেখো এটা নিউক্লিয়াস আছে, এই কোষটা কিন্তু সবচেয়ে বড়। এবং এই ধরনের দেখো তো ভাইয়া এইখানে বিভিন্ন টাইপের কোষ আছে, কোন ধরনের কোষটা সবচেয়ে বেশি? এই যে এই ধরনের কোষটাই সবচেয়ে বেশি না? বুঝতে পারতেছো? জি ভাই। বুঝতে পারতেছো নাকি বলো। দেখো এটা একটা কোষ, 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 এটা একটা কোষ। কি বুঝতে পারছো বলো? এবং এই ধরনের কোষগুলাই কি সবচেয়ে বেশি পরিমাণে আছে না? বলো। আচ্ছা এই কোষগুলোর নাম হইল ভাইয়া, এই কোষগুলোর নাম হইল পেশি আবরণী কোষ। নাম কি ভাইয়া? দেখো এগুলোর নাম কি? বলো। পেশি। আচ্ছা আবরণী কোষ কেন, এটা তো তুমি বুঝতেই পারতেছো, কারণ কি এটা এপিডার্মিস কি বডির সবচেয়ে বাইরের দিকের আবরণ না ভাইয়া? জি ভাই। আচ্ছা আর কেন এটার আবরণী কোষ বলা হয়েছে? কারণ এটা এপিডার্মিসে আছে, এবং এটা কি এপিডার্মিসে তুমি এখানে যতগুলা কোষ দেখতেছো সবচেয়ে বেশি সংখ্যক কোষ কি আছে? এইটাই আছে। তাহলে মেইনলি এপিডার্মিসের আবরণ কে গঠন করে? ওই গঠন করে নাকি না? জি ভাই। তাহলে এই যে কোষগুলো আছে, অর্থাৎ এই যে এইটা এটা এটা একটা কোষ, তারপরে এই যে এটা একটা কোষ, তারপরে এই যে এটা একটা কোষ, তারপরে এই যে এটা একটা কোষ, এই কোষগুলোরে বলে পেশি আবরণী কোষ। আবরণী কেন বলে এটা বুঝছো? জি ভাই। আচ্ছা ঠিক আছে, এবার ধরো পেশি কেন বলে এটা তোমারে বুঝাই। ভাইয়া পেশি মানে কি ভাইয়া? পেশি মানে নিশ্চয়ই এটার মধ্যে পেশি তন্তু থাকতে হবে নাকি না? পেশি তন্তু মানে মায়োফিলামেন্ট থাকতে হবে নাকি না? যেমন ভাইয়া আমি তোমারে বলি, মানুষের যে পেশি আছে, মানুষের পেশিতে একটা মায়োফিলামেন্ট বা পেশি তন্তু থাকে, সেটার নাম কি ভাইয়া বলো তো? বলো তো। তাহলে পেশি আবরণী, পেশি মানে কি? পেশি মানে সে সংকোচন প্রসারণ করতে পারে, রাইট? এবং সংকোচন প্রসারণের জন্য ভাইয়া কি দরকার? পেশি তন্তু বা মায়োফিলামেন্ট দরকার। যেমন মানুষের দেহে যে পেশি আছে, সকল পেশিতে অ্যাক্টিন ও মায়োসিন নামক মায়োফিলামেন্ট আছে, এটা কি তোমরা জানো? জি ভাই। অ্যাক্টিন আর মায়োসিনের কথা শুনছো? এগুলো হলো মায়োফিলামেন্ট বা কি পেশি তন্তু। এই পেশি তন্তুর কারণেই আমরা পেশি সংকোচন প্রসারণ করতে পারি। তাহলে নিশ্চয়ই ভাইয়া এই পেশি আবরণী কোষ যেহেতু সংকোচন প্রসারণ করতে পারে, তাহলে এর মধ্যেই নিশ্চয়ই একটা মায়োফিলামেন্ট বা পেশি তন্তু আছে নাকি নাই?
আছে। এখন ভাইয়া কথা হইলো পেশিতন্তুটা কই? এই যে ভাইয়া এখানে দেখছো এই যে সাদা কালার দিয়ে এই যে আঁকা, এটা দেখো তো ভাইয়া, দাঁড়াও আমি সাদা কালার দিয়ে আঁকি। এই যে সাদা কালার দিয়ে এখানে একটা তন্তু আঁকা, দেখছো? দেখছো? বলো তো, দুই পাশে দুইটা তন্তু আছে এই কোষের, দেখছো নাকি দেখো নাই বলো? তারপরে দেখো এইখানেও সাদা কালার দিয়ে তন্তু আছে, এখানেও তন্তু আছে, এখানেও তন্তু আছে, এখানেও তন্তু আছে, কি দেখছো বলো? তাহলে এইগুলা হইল সেই পেশি তন্তু, এগুলা হইল সেই পেশি তন্তু। ভাইয়া এই পেশি তন্তুটার নাম কি জানো? মায়োনিম তন্তু। নাম কি ভাইয়া বলো তো? নাম কি? মায়োনিম তন্তু। এখন নামটা ভাঙ্গো। মায়ো শব্দের অর্থ কি ভাইয়া বলো? মায়ো শব্দের অর্থ কি বলো? মায়োসাইট, মায়োফিলামেন্ট, মায়ো, মায়ো মানে কি? এই দেখ, মাস্কুলো এপিথেলিয়াল কোষ, এটারে মায়ো এপিথেলিয়াল কোষও বলে। তাহলে মায়ো শব্দের অর্থ কি বল? মাসল। কি ভাই বুঝতে পারছো? বলো, মায়ো শব্দের অর্থ কি? মাসল। এই বেটা এইগুলো জানিস না তোরা? এই ছোটবেলায় পড়িস নাই? কার্ডিও মায়োসাইট মানে কি? হৃদপেশি। তারপরে কি স্কেলিটাল মাসল বা ঐচ্ছিক পেশি মায়োসাইট বা পেশি কোষ দিয়ে গঠিত, পড়ো নাই? মায়োসাইট। মায়ো শব্দের অর্থ কি? মাসল। নিম মানে কি? পারতে হবে। নিম মানে কি? পারতে হবে। এই বলো, নেমাটোডার নেমা মানে কি বলো? বলো, কি কৃমি বলে নেমাটোডারে? বলো। সি সি সি, এভাবে ভুলে গেলে হইব? এই নেমাটোডার নেমা, এই বল বল, নেমাটোডার এটারে কি কি কৃমি বলে বল? রাহিন বল। রাউন্ড ওয়ার্ম তো গোল কৃমি। আর কি সুতা কৃমি বলে না? নেমা শব্দের অর্থ কি? সুতা বা থ্রেড। কি পড়ছো, মনে আছে? বলো, বলো না। তাহলে ভাইয়া নিম শব্দের অর্থ কি? সুতা বা থ্রেড। তাহলে ভাইয়া বুঝতে পারছো মায়োনিম একটা কি? একটা পেশি তন্তু। তন্তু মানে কি বলো? সুতা। তন্তু মানে কি? ফাইবার বা সুতা। আমার কথা কি বুঝতে পারছো বলো? আচ্ছা, তাহলে নিম শব্দের অর্থ সুতা অথবা তন্তু। তাহলে ভাইয়া মায়োনিম যে পেশি তন্তু, এটা কি ভুল হবে বলো তো? পেশি তন্তুর আরেকটা নাম যে মায়োনিম, এটা কি ভুল হবে বলো? সাদ বলো, জাহিন বলো, ভুল হবে? মায়ো শব্দের অর্থ কি? মাসল। নিম মানে কি? তন্তু। নিম মানে যে তন্তু বা সুতা, এটা কি তোমরা এখানে নতুন পড়তেছো? নেমাটোডা চ্যাপ্টার পড়ো নাই অধ্যায় একে? বলো, ক্লাস করছিলা? ক্লাসের মধ্যে বলছিলাম নেমা শব্দের অর্থ কি? সুতা। তাহলে এই যে নিম নেমা একই কথা, বুঝতে পারছো? এগুলো সুতা বলে। আচ্ছা যাই হোক, এখন দেখো ভাইয়া, তুমি একটা জিনিস খেয়াল করো। দেখো এটা তাহলে পেশি আবরণী কোষ, কি বুঝতে পারছো ভাইয়া? বলো, আবরণী মানে কি ভাইয়া? সে এপিডার্মিসে ম্যাক্সিমাম অংশ জুড়ে আছে। তাহলে ভাইয়া সংখ্যায় সবচেয়ে এপিডার্মিসে কোন কোষ সংখ্যায় সবচেয়ে বেশি? অ্যান্সার হইল পেশি আবরণী কোষ। এটা সংখ্যায় সবচেয়ে বেশি আছে, তাই এটা এপিডার্মিসের বাইরে সবচেয়ে বেশি আবরণ তৈরি করে। দ্যাটস ওয়াই এটা আবরণী বলছে। আর পেশি কেন বলছে? কারণ এই কোষগুলা সংকোচন প্রসারণ করতে পারে। কি করতে পারে ভাইয়া? এই যে এইভাবে সংকোচন প্রসারণও করতে পারে, মানে এইভাবে সংকোচন প্রসারণও করতে পারে, এইভাবে সংকোচন প্রসারণও করতে পারে। কারণ কি ভাইয়া, তুমি দেখতেছো এই তন্তুর একটা অংশ এইভাবে আছে, আরেকটা অংশ এইভাবে আছে, নাকি নাই? এই তন্তুর একটা অংশ এইভাবে আছে, আরেকটা অংশ এইভাবে আছে। তাহলে এইভাবে সংকোচন প্রসারণ করতে পারে, আবার এইভাবে সংকোচন প্রসারণ। তাহলে সংকোচন প্রসারণ করতে পারে, দ্যাটস ওয়াই এটারে কি পেশি কোষ বললে ভুল হবে বলো? আচ্ছা, আর পেশি কোষ যে বলতেছো, নিশ্চয়ই পেশির মধ্যে কি থাকবে? পেশি তন্তু থাকবে। পেশি তন্তু ছাড়া কি পেশি সংকোচন প্রসারণ করতে পারে? না। তাহলে এই পেশি তন্তুটার নাম কি ভাইয়া বলো? মায়োনিম। মায়ো শব্দের অর্থ নিম মানে তন্তু। গুড। এবার আসো, তাহলে ভাইয়া সংখ্যায় সবচেয়ে বেশি। আচ্ছা সংখ্যায় বেশি এটা বুঝলাম। দেখো তো ভাইয়া এটার সাইজ আর বাকি কোষের সাইজ দেখো। এখানে একটা কোষ আছে, এই যে এখানে একটা কোষ, এই যে নীল কালারের একটা কোষ,
এটা একটু নার্ভাস কোষ মানে নিউরন, এখানে কিছু কোষ আছে, এটা ইন্টারস্টিশিয়াল কোষ বলে, ঠিক আছে। দেখো তবে এই কোষ আর এই কোষ কোনটার সাইজ সবচেয়ে বেশি? পেশি আবরণীর কোষের সাইজ কি সবচেয়ে বেশি না? মানে এটার সাইজ কি অনেক বড় না ভাইয়া বলো তো? বলো, এপিডার্মিসে বিভিন্ন ধরনের কোষ তুমি দেখতে পাইতেছো, এর মধ্যে সবচেয়ে বড় সাইজ কোনটা? পেশি আবরণী। সাইজ কি সংখ্যাও সবচেয়ে বেশি, সাইজও সবচেয়ে কি বড়। আরেকটা আনসার আমারে তোমরা দাও, পেশি আবরণী কোষের শেপ কেমন? দেখো আমি পেশি আবরণী কোষের শেপটা তোমাদের দেখাই। দেখো ভাইয়া, পেশি আবরণী কোষ কি দেখতে এরকম না? এরকম না, দেখো তো এই শেপের না, এই যে নিচের দিকে এরকম লাগানো, বুঝতে পারছো? দেখো তো ভাই এই শেপের না পেশি আবরণী কোষ? জাস্ট এইটারই আমি এখানে না দেখাইছি, দেখো তো এখানে নিউক্লিয়াস আছে নাকি না? বলো, এরকম শেপ না? বলো না, বলতে হবে তো। দেখো এটা শেপ, দেখো এই যে দেখো এই 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 এটা নিচের অংশটা আঁকি নাই, এই যে এইরকম এই, তাহলে ভাই এটা শেপ কেমন বুঝতে পারছো? তাহলে এইটা এখানে পেশি আবরণী কোষটা আঁকি, ঠিক আছে। এটা কি পেশি আবরণী কোষ না? দাঁড়াও একটু ভালো মতো আঁকি। দেখো তো ভাই এটা পেশি আবরণী কোষ না এরকম? বলো। আচ্ছা এটা দেখতে কিরকম ভাই, কোন ফলের মতো লাগে বলো তো এটারে? নাশপাতি দেখছো কখনো? নাশপাতি কিন্তু এরকম, মানে এরকম না নাশপাতি ফলটা? তাহলে এটা দেখতে কিরকম ভাই, কি শেপ? নাশপাতির মতো শেপ, ওকে বুঝলাম। আচ্ছা ভাইয়া তুমি একটা জিনিস খেয়াল করছো, পেশি আবরণী কোষের এই অংশটা খেয়াল করো তো ভাইয়া, এই যে এই অংশটা খেয়াল করছো, যেটা একটু বাইরের দিকে বের হয়ে গেছে, জাস্ট এই যে বাইরের এই অংশটা খেয়াল করছো? বলো তো, বলো না। আচ্ছা এখন কথা হইলো ভাইয়া, দেখো এই অংশে কিন্তু এই যে পেশি তন্তু যেটা আছে ওইটা কি ঢুকে গেছে না এই অংশে? মায়োনিম তন্তু বা পেশি তন্তু কি ঢুকে গেছে না? এই অংশটার নাম কি জানো? এই অংশটার নাম হইলো পেশি লেজ। নাম কি ভাইয়া? এটা লেজের মতো বাইরে হয়ে গেছে না ভাইয়া বলো তো? এটা কি লেজের মতো সরু হয়ে বাইরে হয়ে গেছে না এরকম? বলো তো। তাই এই অংশটার নাম কি ভাইয়া? পেশি লেজ। আমার কথা কি বুঝতে পারতেছো নাকি না বলো? বলো। তাহলে এইটুকু অংশের নাম হলো পেশি লেজ, এটুকু বুঝলাম। আচ্ছা ভাইয়া দেখো তো ভাইয়া, পেশি আবরণী কোষের মধ্যে নিউক্লিয়াস আছে না ভাইয়া বলো তো? নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, এবং প্রাণীতে যত অঙ্গাণু থাকে সব পেশি আবরণী কোষে থাকে, এটার কোনো ডাউট নাই। কি কি হয়েছে হঠাৎ করে, কি হইলো তোমার? মিউট করো নাই? আচ্ছা যাই হোক, কারে সালাম দিতেছো? পলিটিক্যাল কোনো বড় ভাই ঢুকছে মনে হয়। আচ্ছা যাই হোক, এখন দেখো এই দেখো, তাহলে ভাইয়া তোমার ওইটা আপন 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 রে বইলো আজকে রাত্রে যেন 12টার আগে পরীক্ষাটা দিয়ে যায়। আচ্ছা এখন আসো। হুম। আচ্ছা শোনো, এই যে দেখো, তুমি দেখো ভাইয়া নিউক্লিয়াস তো সবই থাকে, এখন দেখো তো ভাইয়া এটা কি কোষ গহ্বর আছে না? এটা কি ভাইয়া, কি আছে? পেশি আবরণী কোষে কি আছে? কোষ গহ্বর আছে, এটা মনে রাখবা। আচ্ছা এখানে ভাইয়া দেখো কিছু থলি আছে, দেখছো? ছোট ছোট থলি আছে পেশি আবরণী কোষের বাইরের দিকে, দেখছো? বলো। আচ্ছা এই থলিগুলোর মধ্যে কি থাকে জানো? এই থলিগুলোর মধ্যে কি থাকে বলো? এই থলিগুলোর মধ্যে মিউকাস থাকে। কি থাকে ভাইয়া বলো তো? মিউকাস কি জিনিস বলো? গত ক্লাসে পড়াইছি, মিউকাস কি জিনিস? পিচ্ছিল একটা সাবস্টেন্স। ভাইয়া এই থলি, হ্যাঁ এই থলিগুলো কি করে বলো তো? এই থলিগুলো হইলো এই মিউকাসগুলো বাইরে ক্ষরণ করে, এই যে বাইরে ক্ষরণ করলে। তাহলে ভাইয়া বলো তো, এপিডার্মিসের উপরে মিউকাসের একটা লেয়ার তৈরি হয় না? এই থলিগুলো যদি মিউকাস বাইরে ক্ষরণ করে, তাহলে এপিডার্মিসের উপরে কি মিউকাসের একটা লেয়ার তৈরি হয় না বলো তো? বলো। আচ্ছা মিউকাসের লেয়ার তৈরি হয়ে লাভ আছে। মিউকাসের লেয়ার তৈরি হয়ে লাভ কি? ধরো এই যে নীল কালার লেয়ারটা হলো মিউকাসের লেয়ার। মিউকাসের লেয়ার তৈরি হয়ে লাভ হইলো তোমার, মিউকাসের লেয়ারের মধ্যে দেখো পানিতে কি অক্সিজেন দ্রবীভূত থাকে না ভাইয়া?
ওই অক্সিজেনটা মিউকাসের লেয়ারের মধ্যে ঢুইকা ট্র্যাপ হয়ে যায়। অক্সিজেনটা কি হয়ে যায় ভাইয়া, মিউকাসের লেয়ারে কি হয়ে যায়, মানে এটা ঢুকলে এটা তো স্টিকি জিনিস, তাহলে স্টিকি জিনিসের সাথে মানে মেইন কথা অক্সিজেন যখনই মিউকাসের লেয়ারে দ্রবীভূত হয় তখনই অক্সিজেনটা ফিক্স হয়ে যায়, ওই মিউকাসের লেয়ারে ফিক্স হয়ে যায়। ফিক্স হয়ে যাওয়ার কারণে কি ভাইয়া, এই অক্সিজেন পরবর্তীতে ব্যাপন প্রক্রিয়ায় পেশি আবরণী কোষে ঢুকতে পারে না। এটারে কি বলে, শ্বসন বলে না ভাইয়া। আবার কার্বন ডাইঅক্সাইডও ঠিক এরকম মিউকাসের লেয়ারে দ্রবীভূত হয়ে পরে কি বাইরে যেতে পারে না। তাহলে গ্যাস এক্সচেঞ্জ হইতেছে না, অক্সিজেন ভিতরে ঢুকতেছে, কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হইতেছে। এটা কি প্রক্রিয়ায় হইতেছে, ব্যাপন প্রক্রিয়ায় হইতেছে, তাই না? তাহলে এটা কি ভাইয়া, এই মিউকাস কি করে ভাইয়া, শ্বসনেও হেল্প করে না। তুমি যখন মানবদেহের শ্বসনতন্ত্র পড়বা দেখবা মানবদেহের শ্বসনতন্ত্র, দেখো নাক দিয়ে কি বের হয় সর্দির সময়, মিউকাস বের হয় না ঘন। নাক দিয়ে যে পিচ্ছিল তরল পদার্থ বের হয় সর্দির সময় ওটা হলো ঘন মিউকাস, কিন্তু মিউকাস নর্মালি পাতলা থাকে, পাতলা পিচ্ছিল থাকে। এই যে আমাদের লালায় যেগুলো আছে, লালা যেটা যেরকম পিচ্ছিল মিউকাস ওইরকম পিচ্ছিল থাকে, লালার মধ্যেও মিউকাস থাকে। কথা বুঝতে পারছো? তো এখন নাক দিয়ে কেন মিউকাস বের হইতেছে, কারণ আমাদের শ্বসনতন্ত্রে মিউকাস আছে। এই মিউকাস হলো ভাইয়া গ্যাস এক্সচেঞ্জে হেল্প করে। কথা বুঝতে পারছো? তাহলে মিউকাস কিন্তু শ্বসনে কি করে, হেল্প করে। নাম্বার 1। নাম্বার 2 হইলো ভাইয়া এই যে দেখো মিউকাসের লেয়ার, আমি দেখাইলাম মিউকাসের লেয়ার, ঠিক আছে? এই যে নীল কালার দিয়ে আমি মিউকাসের লেয়ার দেখাইলাম, এই কোষের উপরে সব কোষের উপরেই এরকম মিউকাসের লেয়ার তৈরি হলো। আচ্ছা, মিউকাসের লেয়ারের উপরে আরেকটা লেয়ার থাকে, এই যে হলুদ কালার দিয়ে দেখাইতেছি, দেখো মিউকাসের লেয়ারের উপরে কি আরেকটা লেয়ার থাকে। এই লেয়ারটার নাম কি, খুবই ইজি, এই লেয়ারটার নাম হইলো কিউটিকল। কি নাম, কিউটিকল। এবার বলো আমার কিউটিকলের যে লেয়ারটা আছে, কিউটিকল কি জাতীয় পদার্থ, আমার রাহিন বলবে, বলো এটা কার্বোহাইড্রেট, প্রোটিন না লিপিড? রাহিন বলবে, রাহিন বলো। কিউটিকল মনে আছে? পড়াশোনার বাইরে রে রাহিন, তুই পড়াশোনার বাইরে। এই বল জাহিন বল, কিউটিকল কি জাতীয় পদার্থ বল। পারিস না। কিউটিকল হইলো একটা মোম জাতীয়, হ্যাঁ ভাইয়া গুড, লিপিড। এটা হলো মোম জাতীয় পদার্থ বা লিপিড। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে লিপিড হয়ে লাভ কি ভাইয়া, এই মিউকাসের উপরে কিউটিকলের আবরণটা দিয়ে লাভ কি? দেখো খুবই লাভ আছে। লাভ হইলো ভাইয়া, এই পেশি আবরণী কোষে পানি আছে না, বলো পেশি আবরণী কোষে কি পানি আছে না? এই পানি কি ভাইয়া এই কিউটিকলের দ্রবী মানে পানি কি তেলের সাথে মিশে, লিপিডের সাথে মিশে পানি? পানি আর তেল কখনো একসাথে মিশে না। তাহলে পানি কি ভাইয়া এই লিপিডের লেয়ার পার হয়ে বাইরে যেতে পারবো? তাহলে পানি কি, পেশি আবরণী কোষের পানিটা এই জায়গায় থাকবে, এ বের হয়ে এই কিউটিকল পার হইতে পারবে না, কারণ কিউটিকল হলো তেলের লেয়ার, তেল মানে লিপিড। তাহলে তেলের সাথে পানি মিশতে পারে না, সেইখানে গিয়া সে আবার ব্যাক মানে এইখানে আসে। এতে লাভ কি হয়, এতে লাভ হইলো হাইড্রার বডিতে যে পানিগুলো আছে এগুলো বের হয়ে যাইতে পারে না। কথা বুঝতে পারছো? ডিহাইড্রেট হইতে পারে না হাইড্রা। তাহলে কিউটিকল হইলো পানি ধরে রাখতে সাহায্য করে। কথা বুঝতে পারছো? হাইড্রার বডির কোষের যে পানিগুলো আছে এগুলো যাতে ভাইয়া অসমোসিস প্রক্রিয়া বা অভিস্রবণ প্রক্রিয়া বের না হয়ে যায়, তাই কিউটিকল লেয়ারটা এই ক্ষেত্রে হেল্প করে। আমার কথা কি বুঝতে পারছো? বলো তো ভাইয়া, বলো। আচ্ছা ফাইন, এবার আসো তোমার দেখো কি লেখছে এখানে, একটু পড়ি। সবচেয়ে বড় কোষ গহ্বর থাকে, পুরো অঞ্চল জুড়ে যুক্ত, এগুলো পড়াইছি, ফাইন। আচ্ছা, প্রতিটি কোষের বাইরে মিউকাস দানা থাকে, এই ক্ষরণের ফলে ত্বক ভেজা থাকে, যার কারণে কি শ্বসনে সহায়তা হয়। কি ভাইয়া পড়াইছি বলো তো, মিউকাস যে শ্বসনে সহায়তা করে। ইয়েস, ঠিক আছে। এবার আসো, নাশপাতি আকৃতির প্রাণীকোষের সকল অঙ্গাণুই বিদ্যমান থাকে, ফাইন। আমি তোমাকে পেশি লেজ পড়াইছি, যে বাইরের দিকে একটা প্রবর্ধক থাকে, ওটাকে কি বলে, পেশি লেজ বলে। আমি পড়াইছি না ভাইয়া? এই যে এটা যদি তোমার হয় তাহলে পেশি লেজ কোনটা হবে ভাইয়া বলো তো? এই যে এই অংশটা কি হবে, বাইরের দিকের প্রবর্ধকটা, এটা কি হবে বলো তো? পেশি লেজ হবে না? বলো। আচ্ছা, সহায়তা করে মায়োনিম তন্তু থাকে, পেশি লেজে কি থাকে, মায়োনিম তন্তু থাকে, এগুলো তুমি জানো, এগুলো সহায়তা করে। পেশি আবরণী কোষ কিন্তু ডিভিশন করতে পারে ভাইয়া, মনে রাখবা সবচেয়ে বেশি ডিভিশন করতে পারে হাইড্রাতে হলো ইন্টারস্টিশিয়াল কোষ। সবচেয়ে বেশি ডিভিশন করতে পারে হাইড্রাতে কে? ইন্টারস্টিশিয়াল কোষ। সেকেন্ড হইল পেশি আবরণী কোষ, এর বাদে বাকি কেউ ডিভিশন করতে পারে না। পেশি আবরণী কোষ খুবই সামান্য রূপে ডিভিশন করতে পারে, ঠিক আছে। আচ্ছা, কোষিকাতে নিডোব্লাস্ট ধারণ করে। নিডোব্লাস্ট মানে কি ভাইয়া বলো তো? এই যে এই কাঁটাযুক্ত এই কোষটা আছে না, এটা নিডোব্লাস্ট বলে। দেখো তো
দুইটা পেশি আবরণী কোষের মাঝখানে আটকা হয়ে আছে না? জি ভাই তাহলে এটারে কি ধারণ করলো, নিডোব্লাস্টকে কি করলো, পেশি আবরণী কোষ ধারণ করলো। ফাইন, এবার আসো কাজে আমরা যাই। কাজ আমরা পড়ছি দেহ আবরণ ও কিউটিকল গঠন করে। দেখো ও কিন্তু মিউকাসের সাথে ওই যে কিউটিকলও ক্ষরণ করে বাইরের আবরণ গঠন করে, ঠিক আছে। তারপরে সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের হ্রাস বৃদ্ধি ঘটায়। ভাই সংকোচন প্রসারণে তো হেল্প করবেই, কারণ নামের সাথেই পেশি আছে। সংকোচন প্রসারণে কোন তন্তু হেল্প করে ভাইয়া বলো তো? মায়োনিন মায়োনিন তন্তু হেল্প করে। চলো তাহলে ভাইয়া সংকোচন প্রসারণ করলে সে কি চলবে? তাহলে দেখো চলন, সংকোচন প্রসারণের মাধ্যমে তার বডি মুভমেন্ট হয়, চলে। এখন ভাইয়া চলার মাধ্যমে কি সে খাদ্য গ্রহণ করবে না? তাহলে দেখো খাদ্য গ্রহণ ঠিকই আছে, ঠিক আছে। তাহলে এই হলো কাহিনী। দেহকে কোনো বস্তুর সাথে আবদ্ধ রাখতে সে হেল্প করতে পারে। ভাইয়া কীভাবে আবদ্ধ রাখতে হেল্প করতে পারে বলো তো? মিউকাসের মাধ্যমে। ভেরি গুড, মিউকাসের মাধ্যমে আবদ্ধ রাখতে হেল্প করতে পারে। চলো আমরা একটু বইটা পড়ি এখন। দেখো কি লেখছে, এপিডার্মিসের অন্যান্য কোষের তুলনায় পেশি আবরণী কোষ আকারে কি সবচেয়ে বড় বলছিলাম, সংখ্যায় সবচেয়ে বেশি বলছিলাম। এটি কোন আকার বা কি আকৃতির? নাশপাতি আকৃতির। দেখো এই যে নাশপাতি আকৃতির, এই যে এরকম নাশপাতি আকৃতির। এটা হলো তোমার এই সাইড দিয়ে দেখ, মানে এটা হলো সাইড টু সাইড দেখাইছে, আমি এইভাবে দেখাইছি, কথা বুঝতে পারছো? আমি এটারই এভাবে দেখাইছি। এখানে হলো বাহির আর এটা হলো ভিতরের দিকে হলো সিলেন্টেরন, ঠিক আছে। এটা তো যাই হোক একভাবে দেখাইছি। এপিডার্মিসের সম্পূর্ণ পুরুত্ব বরাবর মেসোগ্লিয়ার উপরে অবস্থান করে। দেখো তো ভাইয়া পেশি আবরণী কোষটা কি ভাইয়া, এটা কি মেসোগ্লিয়া না? বলো এখন, বলো মেসোগ্লিয়ার উপরে না নিচে? উপরে ভাই উপরে অবস্থান করে। ফাইন, ঠিক আছে। তারপরে আসো তোমার, হ্যাঁ উপরে অবস্থান করে। প্রতিটি কোষে একটি বড় নিউক্লিয়াস থাকে, অনেকগুলো গহ্বর থাকে। কি ভাই দেখো তো পেশি আবরণী কোষে কি গহ্বর দিছি নাকি দেই নাই বলো তো? গহ্বর দিছি নাকি দেই নাই বলো? কোষ গহ্বর দিছি। তাহলে ভাইয়া দেখো গহ্বর থাকে, এগুলো আগেই বলছি আমি, অনেকগুলো গহ্বর থাকে। ফাইন, তারপরে কি ভাইয়া আদর্শ প্রাণী কোষে উপস্থিত সকল অঙ্গাণুই থাকে, এটাও বলছি। প্রতিটি কোষের বাইরে চওড়া এক সারি গোলাকার মিউকাস দানা থাকে ভাইয়া। বাইরের দিকে কি থাকে? মিউকাস দানা থাকে। এই যে দেখো ভাইয়া আমি বলছি পেশি আবরণী কোষের বাইরের দিকে কি এরকম থলি থাকে না? এই যে থলিগুলো থাকে না বলছিলাম। এখন এটা কি ভিতরের দিকে থাকে না বাইরের দিকে থাকে বলো? বাইরের দিকে থাকে, এবং এই থলিগুলোর মধ্যে মিউকাস থাকে। এই মিউকাস সে কি করে? বাইরের দিকে ক্ষরণ করে। আমার কি কথা বুঝতে পারছো ভাইয়া বলো? এখন আসো মিউকাস দানা থাকে। তারপরে আসো ভাইয়া কি, কোষের ভিতরের সরু প্রান্তে দুই পাশে অভিক্ষেপ দেখা যায়। দেখো তো কোষের ভিতরের দিকে, ভেতরের দিকে মানে কি দেখো, এই যে দেখো কোষের ভিতরের দিকে, এই যে দেখো কোষের ভিতরের দিকে মানে এই দিকে। তাহলে কোষের ভিতরের দিকে সরু প্রান্ত মানে কি দেখো, এই উপরের দিকটা হলো প্রশস্ত আর ভিতরের দিকটা কি সরু না? পেশি আবরণী কোষের দেখো উপরের দিকটা কি প্রশস্ত না বলো তো? আর ভেতরের দিকটা কি সরু হয়ে গেছে না? এই যে উপরের দিকটা প্রশস্ত, ভেতরের দিকটা কি সরু। কি ভাই বুঝতে পারছো? উপর দিকটা ভিতরের দিকটা এরকম সরু হয়ে গেছে। তাহলে সরু প্রান্তে আবার এরকম অভিক্ষেপ থাকে, তাই না ভাই? এরকম অভিক্ষেপ থাকে। এই অভিক্ষেপগুলোর নাম কি? গুড, পেশি লেজ। এই যে দেখো পড়া হয়ে গেছে এখানেই, পেশি লেজ এখানে পড়া হয়ে গেছে তো ভাইয়া। দেখো এদেরকে পেশি লেজ বা পেশি প্রবর্ধক বলে। পেশি লেজে সুতার মতো কি থাকে? মায়োনিন তন্তু থাকে। কোষিকায় কোষগুলো বেশ বড় হয় এবং কয়েকটি নিডোব্লাস্ট ধারণ করে। নিডোব্লাস্ট কি ভাইয়া? নিডোসাইট। যেটার সাথে ব্লাস্ট থাকবে মনে রাখবা ওইটা অপরিণত। যেটার সাথে ব্লাস্ট থাকবে ওইটা কি হবে ভাইয়া বলো তো? অপরিণত। কথা বুঝতে পারছো? অর্থাৎ এখনো পুরোপুরি পরিণত হয় নাই। মনে রাখবা স্টেম সেল, স্টেম সেল হইল সবচেয়ে বেশি অপরিণত কোষ। এরপর হলো ব্লাস্ট কোষ হয়, তারপরে ব্লাস্ট কোষ থেকে সাইট হয়। যেমন আমি তোমারে বলি হাইড্রেট দেহের স্টেম সেল হলো ইন্টারস্টিশিয়াল সেল। কথা বুঝতে পারছো? অর্থাৎ স্টেম সেল হলো এমন একটা টটিপটেন্ট সেল যেটা যে কোনো সেলে কনভার্ট হইতে পারে। কথা বুঝতে পারছো? ওইটা সবচেয়ে বেশি বিভাজন করতে পারে। তারপরে ভাইয়া এই ইন্টারস্টিশিয়াল সেল নিডোব্লাস্টে কনভার্ট হয়, অথবা আমাদের বডিতে দেখবা এরিথ্রোব্লাস্ট বলে। মানে কি? এরিথ্রোসাইট না, এরিথ্রোসাইট হইলো পরিণত কোষ, এরিথ্রোব্লাস্ট হইলো এরিথ্রোসাইটের অপরিণত ভার্সন, মানে ইয়াং ভার্সন। কথা বুঝতে পারছো? তেমনই ভাইয়া এইখানে নিডোসাইটের অপরিণত বা ইয়াং ভার্সন হইলো নিডোব্লাস্ট। দেখো কি লেখছে, পরিস্ফুটনরত নিডোসাইট, মানে নিডোব্লাস্ট হইলো পরিস্ফুটনরত নিডোসাইট, মানে ইয়াং নিডোসাইট। আমার কথা কি বুঝতে পারছো বলো?
পেশি আবরণী কোষগুলো বিভাজনে সক্ষম। দেখো ভাই কাজ দেখো, দেহ আবরণ নির্মাণের মাধ্যমে দেহকে রক্ষা করে। মিউকাস দ্বারা নিঃসৃত রস কিউটিকল গঠনে অংশ নেয়, মানে মিউকাসের উপরে, এবং দেহকে পিচ্ছিল রাখে। কোষিকায় নিডোব্লাস্ট হলো ধারণ করে। প্রবর্ধনগুলো সংকুচিত প্রসারিত হয়ে দেহের সংকোচন প্রসারণ ঘটিয়ে পেশির মতো কাজ করে। প্রাণীর চলন ও খাদ্য গ্রহণে হেল্প করে, তার মানে আচ্ছা কার্যক্রমে হেল্প করে। দেহকে বস্তুর সাথে আবদ্ধ রাখতে সাহায্য করে। কিভাবে? মিউকাসের মাধ্যমে। মিউকাস দানা সমৃদ্ধ শ্বসনে অংশ নেয়। কীভাবে? বুঝতে পারছো? বলো বলো বুঝতে পারছো কি না এই পেজটা? বলো না। জি ভাই। আচ্ছা এবার আসো আরেকটা কোষ, নাম হইল কি কোষ? ইন্টারস্টিশিয়াল কোষ। নাম কি ভাইয়া? ইন্টারস্টিশিয়াল কোষ। এখন দেখো এটা একটা কোষ, এটা আরেকটা কোষ। এই কোষের দুইটা কোষের মাঝখানে এখানে যে স্পেস থাকে, এই স্পেসটার নাম কি? এটা একটা সেল, এটা আরেকটা সেল। দুইটা সেলের মাঝখানে এখানে যে স্পেস থাকে, দুইটা সেলের মাঝখানে যে স্পেস থাকে, স্পেসের নাম কি বলো তো? স্পেসটার নাম কি বলো না? ইন্টার সেলুলার স্পেস। দেখো ইন্টার মানে কি? আন্ত, অর্থাৎ দুইটার মাঝখানে। যেমন ইন্টার শিফট ক্রিকেট কম্পিটিশন, মানে দুইটা শিফটের মধ্যে যে ক্রিকেট কম্পিটিশন হয় বা ফুটবল কম্পিটিশন হয়। কথা কি বুঝতে পারছো? ইন্টারসেকশন মানে দুইটা সেকশনের মধ্যে। তাহলে বুঝতে পারছো? ইন্টার সেলুলার মানে কি? দুইটা সেলের মাঝখানে এখানে যে স্পেসটা আছে, এই স্পেসটার নাম হলো ইন্টার সেলুলার স্পেস। এই ইন্টার সেলুলার স্পেসের আরেকটা নাম হইল ইন্টারস্টিশিয়াল স্পেস। মনে রাখো। কথা কি বুঝতে পারছো? বলো। আচ্ছা এখন কথা হইল ভাইয়া, ইন্টারস্টিশিয়াল সেলের নাম কেন ইন্টারস্টিশিয়াল সেল হয়েছে বলো তো? ভাইয়া একটু মিউট করো, তুমি বাঁশি বাজাচ্ছ সাদ। আচ্ছা দেখো ইন্টারস্টিশিয়াল সেলের নাম কেন ইন্টারস্টিশিয়াল সেল হয়েছে ভাইয়া বলো তো? এটার কারণ হইল ইন্টারস্টিশিয়াল সেল কই আছে, এই লোকেশনটা তোমার বুঝতে হইব। দেখো এইখানে আছে ইন্টারস্টিশিয়াল কোষ, হইলো এইখানে আছে। ইন্টারস্টিশিয়াল কোষ হইল দুইটা কোষের মাঝখানে। দেখো এইটা একটা পেশি আবরণী কোষ, এটা আর একটা পেশি আবরণী কোষ। তাহলে দুইটা পেশি আবরণী কোষের একদম মাঝে হইল ইন্টারস্টিশিয়াল কোষগুলো পাওয়া যায়। জাস্ট লাইক এই দুইটা পেশি আবরণী কোষের ইন্টার সেলুলার স্পেসে বা ইন্টারস্টিশিয়াল স্পেসে এই হইল ইন্টারস্টিশিয়াল সেলগুলো পাওয়া যায়। এটা কি বোঝা গেছে ভাইয়া? বলো তো রাহিন, বলো তো বোঝা গেছে নাকি ভাইয়া? বলো। এখন ভাইয়া একটা কথা বলো, এই ইন্টারস্টিশিয়াল কোষের সিগনিফিকেন্স কি? এই ইন্টারস্টিশিয়াল কোষটা হইল ভাইয়া মানে মানবদেহের স্টেম সেলের মতো। তোমরা কি স্টেম সেলের কাহিনী জানো? স্টেম সেল কি? এর কি জানো স্টেম সেলের কাহিনী? হোয়াট ইজ স্টেম সেল? এটা মানবদেহের স্টেম সেলের মতো ইকুইভ্যালেন্ট। স্টেম সেলের কাহিনী কি জানো? বলো। স্টেম সেল হইল ভাইয়া এমন একটা কোষ, ধরো এটা একটা কোষ। এই কোষটা স্টেম সেল হলো যে অনেক বেশি ডিভিশন করে। দুইটা কথা মনে রাখবা, যে অনেক বেশি কি করে? ডিভিশন করে আর ডিফারেন্সিয়েশন করে। দাঁড়াও আমি তোমাদের একটা আলাদা পেজে তোমার স্টেম সেলটা বোঝানো লাগবে। ধরো স্টেম সেল টাইটেল দিই, স্টেম সেল ইম্পর্টেন্ট। স্টেম সেল হইল ভাই একটা কোষ যে অনেক বেশি ডিভিশন করে, অলওয়েজ ডিভিশন করতে থাকে, অর্থাৎ কোষ বিভাজন করতে থাকে, কখনো থামে না। এটা ভাজক টিস্যুর মতো, ঠিক আছে? সবসময় কোষ বিভাজন করতে থাকে। আর হইল এই কোষের ডিফারেন্সিয়েশনের ক্ষমতা আছে। ডিফারেন্সিয়েশন মানে কি ভাই? এটা ম্যাথের ডিফারেন্সিয়েশন না। ডিফারেন্সিয়েশন মানে হইল নিজের চেহারা চেঞ্জ করে অন্য একটা চেহারা নেওয়া। কথা বুঝতে পারছো? অর্থাৎ নিজের চেহারা চেঞ্জ করে অন্য একটা কোষে পরিণত হওয়ার ক্ষমতা স্টেম সেলের আছে। এই স্টেম সেলকে বলে টটিপটেন্ট সেল। টটিপটেন্ট সেল কেন বলে? কারণ এটা টোটাল পটেন্সি আছে। কি আছে? টোটাল পটেন্সি আছে। টোটাল পটেন্সি মানে ভাইয়া কি? টোটাল পটেন্সি মানে একটা অর্গানিজমের মধ্যে যত কোষ আছে স্টেম সেল সব ধরনের কোষেই ডিফারেন্সিয়েট হইতে পারে বা পরিণত হইতে পারে। যেমন আমি তোমারে বলি ভাইয়া, ধরো এটা একটা স্টেম সেল,
এটা একটা স্টেম সেল। এই স্টেম সেল টটিপটেন্ট। টটিপটেন্ট মানে কি? টোটাল পটেন্সি। মানে ধরো এটা মানবদেহের একটা স্টেম সেল, তাহলে মানবদেহের স্টেম সেল টটিপটেন্ট মানে টোটাল পটেন্সি, মানে এই স্টেম সেলের ক্ষমতা আছে মানব দেহে উপস্থিত যে কোনো ধরনের কোষে কনভার্ট হওয়ার। অর্থাৎ এই স্টেম সেলটা ভাইয়া একটা চাইলে আরবিসিতে কনভার্ট হতে পারে, মানে রেড ব্লাড সেলে কনভার্ট হতে পারে, চাইলে একটা ডব্লিউবিসিতে কনভার্ট হতে পারে, চাইলে একটা নিউরনে কনভার্ট হতে পারে, নিউরনে কনভার্ট হতে পারে, চাইলে একটা পেশি কোষ বা মায়োসাইটে কনভার্ট হতে পারে। ধরো এই যে এরকম মায়োসাইট। অর্থাৎ মানবদেহের যত ধরনের কোষ আছে স্টেম সেল চাইলে নিজের চেহারা চেঞ্জ করে যে কোনো ধরনের কোষে কি হইতে পারে? কনভার্ট হইতে পারে। অর্থাৎ মানবদেহের টোটাল যত কোষ আছে, যত ধরনের কোষ আছে, সব ধরনের কোষে কনভার্ট হওয়ার ক্ষমতা তার আছে। অর্থাৎ তার নিজের চেহারা চেঞ্জ করে। ভাইয়া দেখো স্টেম সেলের মধ্যে নিউক্লিয়াস আছে, আরবিসির মধ্যে কি নিউক্লিয়াস আছে? স্টেম সেল গোলাকার, আরবিসি কি গোলাকার নাকি দ্বি-অবতল বা বাইকনকেভ? দ্বি-অবতল। তাহলে ভাইয়া দেখো স্টেম সেলের চেহারা আর আরবিসির চেহারা কি মিলে? তাহলে স্টেম সেল যদি আরবিসিতে কনভার্ট করতে হয় তাহলে কি তার চেহারা কি চেঞ্জ করতে হবে না? তার চেহারা ডিফারেন্ট বানাইতে হবে না? তাহলে ভাইয়া স্টেম সেল যেই প্রসেসে তার চেহারা ডিফারেন্ট বানায় আরবিসিতে কনভার্ট হয় ওই প্রসেসটাকে কি বলে? ডিফারেন্সিয়েশন। কথা কি বুঝতে পারছো? ডিফারেন্সিয়েশন সব কোষের ক্ষমতা থাকে না। টটিপটেন্ট কোষ যারা তাদেরই হইল ডিফারেন্সিয়েশনের ক্ষমতা থাকে। অর্থাৎ তারাই নিজের চেহারা চেঞ্জ করে অন্য একটা কোষে কনভার্ট হতে পারে। তুমি কি ভাইয়া দেখো আরবিসির কি কোনো ডিফারেন্সিয়েশনের ক্ষমতা আছে? তুমি কি কখনো শুনছো আরবিসি নিজের চেহারা চেঞ্জ করে ডব্লিউবিসি হয়ে গেছে? শুনছো কখনো? এরকম কখনো সম্ভব না। তুমি কি কখনো শুনছো আরবিসি নিজের চেহারা চেঞ্জ করে একটা নিউরন কোষ তৈরি করছে? না ভাই, না, এটা সম্ভব না। তাহলে ভাই আরবিসির কি ডিফারেন্সিয়েট হওয়ার ক্ষমতা আছে? নিজের চেহারা চেঞ্জ করার ক্ষমতা আছে? নাই। নাই। তাহলে আরবিসি কি ভাই স্টেম সেল ক্যাটাগরিতে পড়বে? অ্যান্সার হইল না। কিন্তু এর আগে আসো স্টেম সেল, ওর কিন্তু ভাই যে কোনো ধরনের কোষের চেহারা চেঞ্জ করে কনভার্ট হওয়ার ক্ষমতা আছে। আমি কি ভাই বুঝাইতে পারছি নাকি এটুকু বলো তো? তাই ওর ডিফারেন্সিয়েশনের ক্ষমতা কি আছে? আমি কি ভাই এটা বুঝাইতে পারছি বলো তো? জি ভাই। আচ্ছা এখন তুমি একটু আসো, এখন আসো, দাঁড়াও আমি একটু লিখে নিই। এটা হলো আরবিসি নিউরন, ঠিক আছে? এখন আমি দেখো, এখন তুমি আসো ভাই স্টেম সেল নিজের চেহারা চেঞ্জ করে যে কোনো ধরনের কোষে কনভার্ট হইতে পারে, কিন্তু সে কি মানে যে কোনো ধরনের কোষে কনভার্ট হতে পারে, কিন্তু আলটিমেটলি সে কনভার্ট তো একটা কোষেই হবে নাকি না? মানে ও এই স্টেম সেল যদি নিজের চেহারা চেঞ্জ করে আরবিসিতে কনভার্ট হয় তাহলে কি সে মানে সে তো যে কোনো একটা কোষেই সে আলটিমেটলি কনভার্ট হবে। কথা কি বুঝতে পারছো? মানে ওর ক্ষমতা আছে যে কোনো কিছু হওয়ার। যেমন একটা ছোট বাচ্চার কি থাকে, একটা ছোট বাচ্চার পটেনশিয়াল থাকে যে কোনো কিছু হওয়ার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, হোয়াট এভার ইউ সে। যেমন আমি এখন বড় হয়ে গেছি, দেখো আমার কিন্তু এখন ক্ষমতা লিমিটেড। এখন আমি শুধু ডাক্তারই পড়তে পারবো, অন্য কিছু পড়তে পারবো না। এখন আবার আমার আরেকটা ক্ষমতা কি আছে, আমি ডাক্তারির মধ্যে যে কোনো ব্রাঞ্চ চুজ করতে পারবো, যেমন নিউরো সার্জারি, অর্থোপেডিক্স, অথবা তোমার মেডিসিন, ঠিক আছে, গ্যাস্ট্রোএন্টারোলজি, মানে বিভিন্ন ব্রাঞ্চ চুজ করতে পারবো, ওইটাই কনভার্ট হয়ে। কিন্তু তোমার একটা ছোট বাচ্চার কিন্তু থাকে যে কোনো প্রফেশনে যাওয়ার ক্ষমতা থাকে। কথা বুঝতে পারছো? কিন্তু আলটিমেটলি সে যায় কোন প্রফেশনে? যে কোনো একটা প্রফেশনে, তাই না? তাহলে স্টেম সেলেরও ক্ষমতা থাকে যে কোনো কোষে কনভার্ট হওয়ার, কিন্তু আলটিমেটলি সে কনভার্ট হয় যে কোনো একটা কোষে। এখন কথা হলো একটা স্টেম সেল কখন আরবিসিতে কনভার্ট হবে, কখন ডব্লিউবিসিতে কনভার্ট হবে, কখন নিউরনে কনভার্ট হবে, এইগুলা ভাইয়া কন্ট্রোল হয় আমাদের বডিতে উপস্থিত বিভিন্ন হরমোন এবং কেমিক্যালের মাধ্যমে। স্টেম সেলের উপরে ভাইয়া সব ধরনের কেমিক্যালের জন্য রিসেপ্টর থাকে। এগুলো হলো সব ধরনের কেমিক্যালের জন্য রিসেপ্টর থাকে। কথা বুঝতে পারছো? এখন ধরো ভাইয়া এরিথ্রোপয়েটিন কেমিক্যালের নাম শুনছো? বলো তো এরিথ্রোপয়েটিন কি? এই পড়ছো না, ক্লাস 9-10-এও আছে এটা। এরিথ্রোপয়েটিন একটা হরমোন যেটা কি আরবিসি প্রডিউস করে, নাম শুনছো? শুনছিলা? বলো তো রাহিন, শুনছো? সাদ শুনছো?
এরিথ্রোপয়েটিন, কথা বুঝতে পারছো? এটা একটা কেমিক্যাল যেটা এরিথ্রোপয়েসিস করে, এরিথ্রোসাইট বাই দ্য ওয়ে। আরবিসির আরেকটা নাম হলো এরিথ্রোসাইট, এটা তো জানো নাকি? জি ভাইয়া। আচ্ছা এখন ভাইয়া তাহলে ধরো এই স্টেম সেলের মধ্যে সবার আগে যদি এরিথ্রোপয়েটিন এসে লাগে, তাইলে কি ভাই এটা নিউরনে কনভার্ট হবে, এটা কি মায়োসাইটে কনভার্ট হবে, নাকি আরবিসিতে কনভার্ট হবে বলো? আরবিসিতে কনভার্ট হবে। আরবিসিতে কনভার্ট হবে। তেমনই ভাইয়া নিউরন প্রডিউসিং যদি কোনো কেমিক্যাল থাকে, সাপোজ ধরো নিউরন জেনারেটিং কোনো কেমিক্যাল বা কোনো হরমোন, সেটা যদি ভাইয়া এরিথ্রোপয়েটিন লাগার আগেই যদি মানে যেই কেমিক্যাল সবার আগে লাগবো ও ওইটাতেই কনভার্ট হবে। ধরো নিউরন জেনারেটিং কোনো কেমিক্যাল আছে, সেইটা কেমিক্যালটা এসে যদি এইখানে লাগে এরিথ্রোপয়েটিন লাগার আগেই, ধরো এরিথ্রোপয়েটিন এই পজিশনে আছে, আসতেছে, সে লাগতে পারলো না, তার আগেই নিউরন জেনারেটিং কেমিক্যাল লাগিয়ে গেল, তাহলে এই সেলটা কি আরবিসিতে কনভার্ট হবে না নিউরনে কনভার্ট হবে? নিউরনে কনভার্ট হবে। নিউরনে কনভার্ট হবে। কথা বুঝতে পারছো যে স্টেম সেল কনভার্ট হয় যে কোনো একটা কোষে, কিন্তু ভাইয়া এই যে একটা স্টেম সেল কোন কোষে কনভার্ট হবে এটা কে কন্ট্রোল করে? আমাদের বডির মধ্যে উপস্থিত কেমিক্যালস অ্যান্ড হরমোনস কন্ট্রোল করে। কথা বুঝতে পারছো? যেমন আমাদের বডিতে যখন আরবিসির ঘাটতি পড়ে তখন কিডনি থেকে এই এরিথ্রোপয়েটিন হরমোন রিলিজ হয়, এবং আমাদের বোন ম্যারোতে তো স্টেম সেল থাকে, তোমরা জানো বোন ম্যারোর স্টেম সেলগুলা মানে লোহিত অস্থিমজ্জার স্টেম সেলগুলা সবসময় রক্ত উৎপাদন করতে থাকে। তাহলে উৎপাদন করতে হলে কি ওই স্টেম সেলগুলা, কারণ রক্তের মধ্যে তো তিনটা কোষ আছে, আরবিসি মানে রেড ব্লাড সেল, ডব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল, আর হলো প্লাটিলেট। এখন এই স্টেম সেল কোন কোষে কনভার্ট হবে, তার তো ক্ষমতা আছে সব কোষে কনভার্ট হওয়ার, কিন্তু যখন এরিথ্রোপয়েটিন এসে যদি লাগে তখন সে কিসে হবে? আরবিসি। যদি ইন্টারলিউকিন, লিউকিন মানে কি, লিউকো মানে কি হোয়াইট ব্লাড সেল, তাই না? যদি ইন্টারলিউকিন কেমিক্যাল এসে লাগে তখন সে হোয়াইট ব্লাড সেল হবে। কথা কি বুঝতে পারছো আমার কথা, বলো তো? জি ভাইয়া। তাহলে আলটিমেটলি সে কনভার্ট হবে যে কোনো একটিতে। একটিতে, এবং এগুলা কেমিক্যাল ডিপেন্ডেন্ট। যেমন হাইড্রার বডিতেও ইন্টারস্টিশিয়াল কোষের কাহিনী সেম। আমার কথা কি বুঝতে পারছো ভাই, বলো? জি ভাইয়া। আচ্ছা আমি তোমাদের আরেকটা জিনিস একটু পড়াই দিই। দেখো একটা স্টেম সেল, ওর ক্ষমতা আছে যে কোনো কোষে কনভার্ট হওয়ার। এখন ভাইয়া ধরো এরিথ্রোপয়েটিন এসা ওর উপরে লাগলো, ওর উপরে এরিথ্রোপয়েটিন এসা কাজ করলো, মানে ওর রিসেপ্টরে সবার আগে এরিথ্রোপয়েটিন, সবার আগে যেই কেমিক্যাল লাগবে ওইটা দিয়ে কনভার্ট। তাহলে এরিথ্রোপয়েটিন এসা লাগলে সে কিসে কনভার্ট হবে ডাইরেক্টলি ভাই বলো তো? একদম আরবিসি বা কিসে? এরিথ্রোসাইট, তাই না? আচ্ছা আরবিসির চিত্র আঁকি, বাইকনকেভ, নিউক্লিয়াস আছে নাকি নাই? নিউক্লিয়াস আছে আরবিসিতে? না ভাইয়া। নাই। তাহলে বাইকনকেভ, নিউক্লিয়াস নাই। তাহলে ভাইয়া এই কোষের যদি এই কোষে কনভার্ট হইতে হয় তাহলে তার আগে ছোট হইতে হবে, তার বাইকনকেভ হইতে হবে, এবং কি নিউক্লিয়াস ফালাই দিতে হবে না? জি ভাইয়া। তাহলে নিজের চেহারা চেঞ্জ করতে হবে। তাহলে কি ভাইয়া নিজের চেহারা কি সে ঠাস করে চেঞ্জ করে ফেলে, নাকি আস্তে আস্তে চেঞ্জ করে বলো তো ভাইয়া? আস্তে আস্তে চেঞ্জ করে। সে কি করে, সে আগে হলো মানে নিজের বাইকনকে বানানো শুরু করে, সে আস্তে আস্তে নিজের বাইকনকে বানানো শুরু করে, কিন্তু দেখা যায় নিউক্লিয়াসটা সে এখনও ফালাইতে পারে নাই, কিন্তু নিউক্লিয়াসটা আস্তে আস্তে কী হইতেছে, ছোট হয়ে আসতেছে। বুঝতে পারছো? পরবর্তীতে সে নিউক্লিয়াসটাও ফালাই দেয়, ফালাই দিয়ে সে আলটিমেটলি এরিথ্রোসাইটে কনভার্ট হয়। কি ভাইয়া বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে ভাই স্টেম সেল হইল ইনিশিয়াল প্রোডাক্ট, মানে একদম ইনিশিয়াল স্টেজ, আর স্টেম সেলের উপর এরিথ্রোপয়েটিন লাগলে একদম ফাইনাল স্টেজ কোনটা? এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট। কিন্তু এর মাঝখানে যে স্টেজ আছে, অর্থাৎ স্টেম সেল যে নিজেরে কনভার্ট করতেছে, নিজেরে যে চেঞ্জ করতেছে, এই মাঝখানের স্টেজগুলোরে কি বলে? ব্লাস্ট স্টেজ বলে। কি বলে ভাইয়া? লাস্ট। ব্লাস্ট স্টেজ। মানে কি সে এখনো পুরোপুরি এরিথ্রোসাইটে কি হয় নাই? কনভার্ট হয় নাই। তাহলে এই স্টেজগুলোরে তুমি কি বলবা? এরিথ্রো ব্লাস্ট। কি ভাইয়া বোঝা গেছে? তাহলে স্টেম সেল আগে এরিথ্রোব্লাস্ট তৈরি করে, পরে কি তৈরি করে? এরিথ্রোসাইট। আমার কথা বুঝতে পারছো? তেমনই ভাইয়া কোনো স্টেম সেল, ধরো কোনো স্টেম সেল যদি মাসল প্রডিউসিং কেমিক্যালের সাথে হইলো ইন্টারাকশন করে, তখন ওই স্টেম সেলগুলো আগে কি মায়োসাইট তৈরি করবে না মায়োব্লাস্ট তৈরি করবে? মায়োব্লাস্ট। পরে আস্তে আস্তে ওই মায়োব্লাস্টটা নিজের তৈরি চেঞ্জ করে পূর্ণাঙ্গ কি তৈরি করবে? মায়োসাইট। এই কথা কি বুঝতে পারছো ভাইয়া বলো তো? বুঝতে পারছো? তেমনি এখন ভাইয়া স্টেম সেল মানে হাইড্রার বডির স্টেম সেল কি ভাইয়া? ইন্টারস্টিশিয়াল কোষ। আমাদের বডিতে যেমন স্টেম সেল আছে, হাইড্রার বডিতে স্টেম সেলের নাম কি?
Interstitial. ইন্টারস্টিশিয়াল কোষ। তেমনি ভাইয়া দেখো হাইড্রার বডিতে স্টেম সেল আছে, ধরো হাইড্রার বডিতে স্টেম সেলের নাম হলো ইন্টারস্টিশিয়াল কোষ। এই ইন্টারস্টিশিয়াল কোষের উপরে ধরো নিডোসাইট প্রডিউসিং কেমিক্যাল আইসা লাগলো। কি প্রডিউসিং কেমিক্যাল? নিডোসাইট। তাহলে কি সে আগে নিডোসাইটে কনভার্ট হবে না নিডোব্লাস্টে কনভার্ট হবে? Nidoblast. তারপরে নিডো, এই বুঝতে পারছো ভাইয়া? বলো তো, বলো এবার। দেখো ইন্টারস্টিশিয়াল কোষ পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে গুচ্ছাকারে থাকে, মিথ্যা না সত্য ভাইয়া? বলো সত্য। এই যে আছে গুচ্ছাকারে আছে নাকি নাই? গুচ্ছাকার আছে, ফাঁকে ফাঁকে আছে দেখি তো এটা কি বলছে? ইন্টারস্টিশিয়াল কোষ। কারণ আমি বলছিলাম ইন্টারস্টিশিয়াল স্পেস কোনটা ভাইয়া? বলো একটা কোষ আরেকটা কোষ, দুইটা কোষের মাঝখানে যে স্পেস, যেটা ইন্টারস্টিশিয়াল স্পেস বা ইন্টারসেল। দেখো তো এটা ইন্টারস্টিশিয়াল স্পেসে আছে না? এই যে এই কোষগুলো, তাহলে ইন্টারস্টিশিয়াল কোষ বলে। ঠিক আছে, সুস্পষ্ট নিউক্লিয়াস, অমসৃণ জালিকা, কিছু মাইটোকন্ড্রিয়া। এটা ভাই মুখস্থ করো। ইন্টারস্টিশিয়াল কোষে ভাই সব কিছুই থাকে, কিন্তু তোমাদের বই এইগুলো লেখছে, তাই এইগুলোর বাইরে আসলে ওইটা যদি বলে যে নিচের কোন অঙ্গাণুটি থাকে না, তো এইগুলোর বাইরে আইলে তখন দাগাও, কিন্তু আসলে ট্রুথ হলো ইন্টারস্টিশিয়াল কোষে সবই থাকে। আচ্ছা, এটার শেপ কেমন ভাই? গোলাকার, ডিম্বাকার অথবা ত্রিকোণাকার হতে পারে, মোস্টলি গোলাকার হয়। হাইপোস্টোমের নিচে গ্রোথ এরিয়া গঠন করে। মানে আমি তোমারে বুঝাই, ধরো হাইড্রা লম্বায় বাড়বে, এটা হলো ধরো একটা হাইড্রা, এই হাইড্রা লম্বায় বাড়বে। এখন ভাইয়া লম্বায় বাড়তে হইলে তার কি কোষগুলো ডিভিশন করতে হবে। আমরা জানি কোন কোষ সবচেয়ে বেশি ডিভিশন করতে পারে? স্টেম কোষ। আর হাইড্রার বডির স্টেম কোষের নাম কি? ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে ভাইয়া কাহিনী হইলো হাইড্রার বডির এই যে হাইপোস্টোমের নিচের এরিয়াতে যে স্টেম কোষগুলো আছে এইগুলো ডিভিশন করে। তাই লম্বায় বাড়লেও বাড়ে কেমনে জানো? ও এমনে বাড়ে, দেখো ও এই জায়গা থেকে বাড়ে, আমি তোমারা দেখাই। ও এই জায়গা থেকে বাড়ে, ও হইলো এই যে এই যে বাড়ছে, দেখো এই যে বাড়ছে, সে বাড়ছে, কিন্তু তার গ্রোথটা যে হইছে তার কি হাইপোস্টোমের নিচ থেকে হইছে। আমার কি কথা বুঝতে পারছো? মানে এইখানকার কোষগুলো হইলো বিভাজিত হয়ে 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 এটার লম্বা বানাইতে থাকে। আমি কি এভাবে বুঝাইতে পারছি? বলো বলো। নিচের কোষ না উপরের কোষটা? এই যে হাইপোস্টোমের নিচের কোষ। তাহলে হাইপোস্টোমের নিচের এই এরিয়াটা বলে গ্রোথ এরিয়া, কারণ এইখান থেকে কোষগুলো আস্তে আস্তে ওরা লম্বায় বাড়ায়, এটাই আর কি, এটাই বলছে। ঠিক আছে, আচ্ছা ফাইন। তারপরে আসো তোমার তারপর আসলে ইন্টারস্টিশিয়াল কোষ হলো টটিপটেন্ট কোষ, মুকুল তৈরিতে সাহায্য করে, প্রতিস্থাপিত হয়। ঠিক আছে, এটা ভাইয়া তুমি বাকিগুলো এগুলা পড়লেই বুঝবা। ঠিক আছে ভাইয়া, এটা পড়লেই বুঝবা, আমি যা পড়াইছি সবই এখানে আছে। কথা বুঝতে পারছো? ঠিক আছে, এই নিডোসাইট টিজোসাইট যে কোনো কোষ তৈরিতে ইন্টারস্টিশিয়াল, যেহেতু স্টেম কোষ তাই যে কোনো কোষ তৈরিতে এটা হেল্প করবে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া ঠিক আছে, তাহলে এই পর্যন্ত পড়া থাকলো। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।